আজকে আমরা কয়েকটি চুম্বকীয় রাশি ও তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা হচ্ছে আপেক্ষিক চুম্বক ভেদ্যতা। আপেক্ষিক চুম্বক ভেদ্যতা জিনিসটা কি? রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়েবিলিটি বা আপেক্ষিক চুম্বক ভেদ্যতা। বায়ু বা শূন্যস্থানকে কোনো পদার্থ দ্বারা প্রতিস্থাপিত করলে সেক্ষেত্রে পদার্থের মধ্য দিয়ে চৌম্বক ক্ষেত্র যেভাবে পরিবর্তিত হয়, যে অনুপাতে পরিবর্তিত হয়, সেটাকে বলা হয় আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা বা রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়েবিলিটি। এটাকে আমরা মিউ সাফিক্স আর, এই মিউ সাফিক্স আর অক্ষর দিয়ে আমরা ডিনোট করি। অর্থাৎ শূন্যস্থান বা বায়ুকে কোনো পদার্থ দিয়ে প্রতিস্থাপিত করলে সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র যে অনুপাতে পরিবর্তিত হয় সেটাকেই বলা হয় ওই পদার্থের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। যেমন আমরা দেখেছি এয়ারপোর সলিনয়েড বা বায়ু এয়ারপোর সলিনয়েডের ক্ষেত্রে B0 ইকুয়াল টু μ0 Ni, অর্থাৎ সলিনয়েডের প্রবাহ মাত্রা I, একক দৈর্ঘ্যের পাক সংখ্যা ছোট n এবং শূন্য স্থানের চৌম্বক ভেদ্যতা μ0। সেক্ষেত্রে সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র কত হয়? B0 ইকুয়াল টু μ0 Ni। যদি এয়ারপোর সলিনয়েড না হয়ে ওর মধ্যে কোনো পদার্থ ঢোকানো থাকে যার তড়িৎ চৌম্বক ভেদ্যতা μ, সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র পরিবর্তিত হয়ে যাবে B ইকুয়াল টু μNi, অর্থাৎ বায়ুর পরিবর্তে অন্য কোনো পদার্থ ওই সলিনয়েডের মজ্জা হিসেবে যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে চৌম্বক ভেদ্যতা হয়ে যাবে μ। তাহলে আমাদের সংজ্ঞা অনুসারে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা μr ইকুয়াল টু হবে B/B0 সমান μNi ভাগ μ0 Ni, অর্থাৎ μ/μ0। অর্থাৎ আমরা কি পেলাম? μr ইকুয়াল টু μ/μ0, μr ইকুয়াল টু μ/μ0। তাহলে এর কোনো একক থাকার কথা নয় না। চৌম্বক ভেদ্যতার একক আছে, কিন্তু দুটো চৌম্বক ভেদ্যতা যদি অনুপাত করা হয় তাহলে কি হবে? এর কোনো একক নেই, অর্থাৎ μr একক বিহীন রাশি। μr হলো একক বিহীন রাশি, এর কোনো একক নেই। এবার এই μr এর উপর ভিত্তি করে আমরা চৌম্বক পদার্থের শ্রেণী বিভাগ করতে পারি। যদি 1 নম্বর μr লেস দেন 1 হলে, অর্থাৎ μr লেস দেন 1, অর্থাৎ μ লেস দেন μ0 হলে, μr লেস দেন 1 অর্থাৎ μ লেস দেন μ0 হলে এটাকে বলা হচ্ছে ডায়াম্যাগনেট। এটাকে বলা হচ্ছে ডায়াম্যাগনেট। এটাকে কি বলে? ডায়াম্যাগনেট। ডায়াম্যাগনেট MAGNET, ডায়াম্যাগনেট বা হচ্ছে তিরস্চৌম্বক। এটাকে কি বলে? তিরস্চৌম্বক পদার্থ। অর্থাৎ μr এর মান আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা যদি লেস দেন 1 হয়, μ লেস দেন μ0 হয়, সেক্ষেত্রে পদার্থটা হয়ে যাবে ডায়াম্যাগনেট বা বাংলায় বলে তিরস্চৌম্বক। এক্ষেত্রে এর উদাহরণ হবে কি না? তামা বা কপার। উদাহরণ হচ্ছে কপার।
আর উদাহরণ আছে কপারের ক্ষেত্রে মিউ আর হবে 0.99999904, এটা একের চেয়ে ছোট, অর্থাৎ মিউ আর লেস দ্যান 1 হলে মিউ লেস দ্যান মিউ 0, অর্থাৎ সেটাকে বলা হয় ডায়াম্যাগনেট বা তিরশ্চম্বক। 2 নম্বর, যদি মিউ আর গ্রেটার দ্যান 1 হলে, মিউ আর গ্রেটার দ্যান 1 হলে, অর্থাৎ মিউ গ্রেটার দ্যান মিউ 0 হলে, এই রিলেশন থেকে মিউ আর তাহলে মিউ গ্রেটার দ্যান মিউ 0 হলে সেই পদার্থটাকে বলা হবে প্যারাম্যাগনেট, প্যারাম্যাগনেট বা পরাচুম্বক, এটাকে বলা হবে পরাচুম্বক। যদি মিউ আর গ্রেটার দ্যান 1 হয়, অর্থাৎ মিউ গ্রেটার দ্যান মিউ 0 হয়, তখন সেটাকে বলা হবে প্যারাম্যাগনেট। এই প্যারাম্যাগনেটের উদাহরণ হলো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম এর মিউ আর কত হবে? মিউ আর হবে 1.1234 এর একক নেই, কিন্তু একের চেয়ে সামান্য বড়, অর্থাৎ মিউ আর অর্থাৎ আপেক্ষিক চৌম্বকীয়তা যদি একের চেয়ে বড় হয়, সেই সমস্ত পদার্থ হয়ে যাবে পরাচৌম্বক, আর একের চেয়ে ছোট হলে তিরশ্চৌম্বক। আর যদি মিউ আর ভেরি ভেরি গ্রেটার দেন 1 হয়, 3 নম্বর, মিউ আর অনেক বড় গ্রেটার দেন 1 হলে, অর্থাৎ মিউ ভেরি ভেরি গ্রেটার দেন মিউ 0 হলে, এটাকে বলা হবে ফেরোম্যাগনেট, ফেরোম্যাগনেট বা অয়স্চুম্বক। অয়স্চুম্বক পদার্থ ফেরোম্যাগনেট, অয়স্চুম্বক। অর্থাৎ এক্ষেত্রে মিউ আর এর মান একের চেয়ে অনেক বড়, অর্থাৎ মিউ এর মান মিউ 0 এর চেয়ে অনেক বড়। মিউ 0 হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, আর মিউ হচ্ছে ওই যে পদার্থ দেওয়া হচ্ছে তার চৌম্বক ভেদ্যতা। সেক্ষেত্রে যদি মিউ ভেরি ভেরি গ্রেটার দেন মিউ 0 হয়, সেক্ষেত্রে সেটাকে বলা হবে ফেরোম্যাগনেট। এই ফেরোম্যাগনেটের উদাহরণ হলো আয়রন বা লোহা, এর মান উদাহরণ হচ্ছে Fe। আর মিউ আর এর মান 1000 to 5000, 1000 থেকে 5000। মিউ আর এর মান 1000 থেকে 5000 পর্যন্ত ভ্যারি করে। অর্থাৎ আমরা মিউ আর এর মানের উপর নির্ভর করে আমরা পদার্থে একটা শ্রেণী বিভাগ করে ফেললাম। মিউ আর লেস দেন 1 হলে হবে ডায়াম্যাগনেট, উদাহরণ তামা। মিউ আর সামান্য একের চেয়ে বড় হলে সেটা হবে প্যারাম্যাগনেট, যেমন উদাহরণ অ্যালুমিনিয়াম। আর মিউ আর একের চেয়ে অনেক বড় হলে সেক্ষেত্রে হবে ফেরোম্যাগনেট বা অয়স্চুম্বক, এবং উদাহরণ হচ্ছে আয়রন। মিউ আর এর মান হবে 1000 থেকে 5000, 1000 থেকে 5000 এর মধ্যে। এই হচ্ছে আমার আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার উপর ভিত্তি করে আমাদের পদার্থের শ্রেণীবিভাগ। এবার আমরা করব ম্যাগনেটাইজেশন বা চুম্বকন। চুম্বকন কাকে বলে? ম্যাগনেটাইজেশন বা চুম্বকন। চুম্বকন ইংরেজিতে বলে ম্যাগনেটাইজেশন। ম্যাগনেটাইজেশন বা চুম্বকন। ম্যাগনেটাইজেশন বা চুম্বকন জিনিসটা কি না, কোনো পদার্থে কোনো বিন্দুর চারদিকে যদি একটা একক আয়তন ধরা হয় এবং সেই একক আয়তনের যে চুম্বক ভ্রামক সেটাকেই বলা হচ্ছে চুম্বকন। অর্থাৎ কোনো পদার্থের একটা বিন্দুর চারদিকে যদি একটা একক আয়তন ধরা হয়, তাহলে ওই একক আয়তনের যে চুম্বক ভ্রামক
সেটাকেই বলা হচ্ছে ম্যাগনেটাইজেশন বা চুম্বকন। অর্থাৎ চুম্বকনকে আমরা এম কে লিখতে পারি, এম হচ্ছে পিএম বাই ভি। পিএমটা কি? পিএম হলো পদার্থটার চুম্বক ভ্রামক, চুম্বক ভ্রামক, আর ভি হলো পদার্থের আয়তন, যে পদার্থটা নিচ্ছি তার আয়তন। অর্থাৎ এম, ম্যাগনেটাইজেশনটাকে আমরা এম অক্ষর দিয়ে ডিনোট করছি, সেক্ষেত্রে এম সমান হবে পিএম বাই ভি। পিএম হলো চৌম্বক ভ্রামক আর পদার্থের ভি হলো পদার্থের আয়তন। অর্থাৎ পিএম বাই ভিটাকে আমরা বলছি চুম্বকন। পিএম বাই ভিটাকে আমরা কি বলছি? চুম্বকন। এবার B0 অর্থাৎ শূন্য স্থানে B0 সমান μ0 ইন্টু H, চুম্বক ক্ষেত্র প্রবল H, B0 হচ্ছে চুম্বক ক্ষেত্র, শূন্য স্থানে চুম্বক ভেদ্য। এবার কোন পদার্থ থাকলে শূন্য স্থান ছাড়া, সেক্ষেত্রে বিটা হয়ে যাবে কত না μ0 H প্লাস μ0 H তো আমার শূন্য মাধ্যমের ক্ষেত্রে ছিলই, প্লাস হয়ে যাবে μ0 M, μ0 H প্লাস μ0 M। এই এমটাকেই বলা হচ্ছে, এটা যদি ভেক্টর হয়, আমরা যদি ভেক্টর হিসাবে নিই তাহলে হয়ে যাবে μ0 H প্লাস μ0 M সমানটাকে লেখা যাবে μ0 ইন্টু H প্লাস M, μ0 ইন্টু H প্লাস M। B0 হচ্ছে শূন্য স্থানের চুম্বক ক্ষেত্র, অন্য কোনো পদার্থ যদি থাকে তখন হয়ে যাবে B0 μ0 H প্লাস μ0 M। এই এমটাই হচ্ছে চুম্বকন, একক আয়তনের চুম্বক ভ্রামক, একক আয়তনের চুম্বক ভ্রামক। এর এককটা কি হবে না এম এর একক অ্যাম্পিয়ার মিটার ইনভার্স, অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। এই BH M এই রাশিগুলোকে বলা হয়, BMH এই রাশিগুলোকে বলা হয় চুম্বক ভেক্টর। এগুলোকে কি বলে? এগুলিকে চুম্বক ভেক্টর, এগুলোকে বলা হয় চুম্বক ভেক্টর। তাহলে চুম্বকন কি হলো? কোন পদার্থের কোন বিন্দুর চারদিকে একক আয়তন নিলে একক আয়তনের চুম্বক ভ্রামককে বলা হচ্ছে চুম্বকন। সেখান থেকে এম সমান পেলাম পিএম বাই ভি। পিএম হচ্ছে পদার্থটির চুম্বক ভ্রামক, ভি হচ্ছে পদার্থটির আয়তন। আর শূন্য স্থানে চুম্বক ক্ষেত্র B0 ইকুয়াল টু μ0 H, তাহলে পদার্থটিকে আসলে B ইকুয়াল টু হবে μ0 H প্লাস μ0 M, ইকুয়াল B ইকুয়াল টু μ0 ইনটু H প্লাস M। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা জানবো চুম্বকনের পর আমরা জানবো ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বা চৌম্বক প্রবণতা। চৌম্বক প্রবণতা বা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, ম্যাগনেটিক চৌম্বক প্রবণতা, চৌম্বক প্রবণতা, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটিটা কি না, এই যে কোনো পদার্থের চুম্বকন যদি এম হয়, সেই চুম্বকনটা চুম্বক ক্ষেত্র প্রাবল্যের সমানুপাতিক। অর্থাৎ চুম্বক ক্ষেত্র প্রাবল্য যত বেশি হবে তো পদার্থের ইন্টেন্সিটি ম্যাগনেটাইজেশনও তত বেশি হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা লিখতে পারি এম ইকুয়াল টু কে এইচ। কে হচ্ছে একটা ধ্রুবক, কে সমান একটি ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। কে হলো একটা সমানুপাতিক ধ্রুবক। যদি H ইকুয়াল টু 1 হয়, H ইকুয়াল টু 1 হয়, তবে
m ইকুয়াল টু কি, অর্থাৎ যদি h ইকুয়াল টু 1 হয় তাহলে m ইকুয়াল টু হয়ে যাবে কি। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে একক চৌম্বক প্রাবল্যের জন্য কোনো পদার্থের একক আয়তনের আবিষ্ট চৌম্বক ভ্রামককে বলা হয় চৌম্বক প্রবণতা। ভালো করে লক্ষ্য করো, m সমানুপাতিক h, অর্থাৎ চুম্বকন চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের সমানুপাতিক, তাহলে m ইকুয়াল টু kh, একটি ধ্রুবক। এবার যদি h ইকুয়াল টু 1 হয় তাহলে m ইকুয়াল টু কি, তাহলে m টা k এর সঙ্গে সমান হচ্ছে কখন, যখন h ইকুয়াল টু 1, অর্থাৎ একক চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বিশিষ্ট কোন পদার্থ একক চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের দরুন কোনো পদার্থের একক চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের জন্য কোনো পদার্থের একক আয়তনে আবিষ্ট চৌম্বক ভ্রামকই হলো তার চৌম্বক প্রবণতা। এর কোনো একক নেই, কারণ m আর h দুটো k ইকুয়াল টু m বাই h, তাহলে এটারও কোনো একক নেই। কার একক নেই, নাই k, এই k যে রাশিটা এর কোনো একক নেই, চৌম্বক প্রবণতা বা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। তাহলে একক চৌম্বক প্রাবল্যের জন্য কোন পদার্থের একক আয়তনে আবিষ্ট চৌম্বক ভ্রামককে বলা হয় তার চৌম্বক প্রবণতা বা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। এরপরে যেটা আসবো আমরা সেটা হচ্ছে মাস ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বা ভর চৌম্বক প্রবণতা বা গ্রাহিতা। ভর চৌম্বক প্রবণতা মাস ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, এটা যাই অক্ষর দিয়ে লেখা হয় সমান k বাই রো। অর্থাৎ কোন পদার্থের ভর চৌম্বক প্রবণতা হলো পদার্থের চৌম্বক প্রবণতা এবং ঘনত্বের অনুপাত। k হচ্ছে চৌম্বক প্রবণতা আর রো হচ্ছে ঘনত্ব, পদার্থটির ঘনত্ব, আর এটা হচ্ছে কি ভর চৌম্বক প্রবণতা যাই সমান k বাই রো। অর্থাৎ কোন পদার্থের চৌম্বক প্রবণতা ও তার ঘনত্বের অনুপাতকে বলা হয় তার ভর চৌম্বক প্রবণতা। এরপরে আমরা চৌম্বক প্রবণতার সঙ্গে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার সম্পর্কটা নির্ণয় করব। এরপরে আমরা চৌম্বক প্রবণতার সঙ্গে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার সম্পর্ক, চৌম্বক প্রবণতার সঙ্গে চৌম্বক প্রবণতা সঙ্গে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার সম্পর্ক, তার চৌম্বক প্রবণতার সঙ্গে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার সম্পর্ক। আচ্ছা, আমরা দেখেছি B ইকুয়াল টু মিউ এইচ, অর্থাৎ এটা শূন্যস্থান না, অন্য কোনো শূন্যস্থান ছাড়া অন্য কোনো মাধ্যমে চৌম্বক ভেদ্যতা, সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, সেক্ষেত্রে চৌম্বক। আর আবার দেখেছি B ইকুয়াল টু মিউ জিরো ইন্টু এইচ প্লাস এম। B ইকুয়াল টু কত, মিউ জিরো ইন্টু এইচ প্লাস এম। আবার এটাকে লেখা যায় মিউ জিরো ইন্টু এইচ প্লাস এম ইকুয়াল টু কে এইচ। কেটা কি,
না কেটা হচ্ছে আমার ম্যাগনেটিক সাসেপ্টিভিটি বা চুম্বক প্রবণতা। চুম্বক প্রবণতা বি হচ্ছে চুম্বক ক্ষেত্র, মিউ শূন্য স্থানে চুম্বক বিদ্যুৎ, এই হচ্ছে চুম্বক ক্ষেত্র প্রাবল্য, এ হচ্ছে চুম্বকন, আর কে হচ্ছে চুম্বক প্রবণতা। তার মানে বি সমান এটা পেলাম। তাহলে এই দুটো রিলেশন থেকে লিখতে পারি মিউ এইচ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু এইচ প্লাস কে এইচ, বা আমরা লিখতে পারি মিউ এইচ ইকুয়াল টু মিউ জিরো এইচ ইন্টু ওয়ান প্লাস কে। তাহলে আমরা লিখতে পারি এই যে উভয় পক্ষ থেকে বাদ চলে যাবে, তাহলে মিউ বাই মিউ জিরো সমান ওয়ান প্লাস কে, বা আমরা লিখতে পারি মিউ আর সমান ওয়ান প্লাস কে। অর্থাৎ মিউ আর মানে কোনটা, মিউ জিরো বাই মিউ জিরো সমান তো মিউ আর, আগে আমরা দেখেছি। তাহলে সম্পর্কটা কি হলো, মিউ আর ইকুয়াল টু ওয়ান প্লাস কে, অর্থাৎ আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা ইকুয়াল টু ওয়ান প্লাস চৌম্বক প্রবণতা, অর্থাৎ মিউ আর ইকুয়াল টু ওয়ান প্লাস কে। অথবা আমরা এটাকে লিখতে পারি, বা আমরা লিখতে পারি এখান থেকে লেখা যাবে কে ইকুয়াল টু মিউ আর মাইনাস ওয়ান। কে ইকুয়াল কত হবে, মিউ আর মাইনাস ওয়ান। তার মানে বি সমান মিউ এইচ, আর বি সমান মিউ জিরো ইন্টু এইচ প্লাস এম। তাহলে বি সমান মিউ জিরো ইন্টু ওয়ান প্লাস এইচ প্লাস এম মানে হচ্ছে কে এইচ। তাহলে দুটো এই বি সমান এটা, বি সমান এটা। তাহলে আমরা দুটো জিনিস থেকে লিখতে পারি মিউ এইচ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু এইচ প্লাস এইচ। তাহলে মিউ জিরো এইচ সমান মিউ জিরো এইচ কমন নিলে থাকবে ওয়ান প্লাস কে। তাহলে মিউ বাই মিউ জিরো সমান মিউ আর ওয়ান প্লাস কে। তাহলে কে ইকুয়াল হলো মিউ আর মাইনাস ওয়ান। তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, কপারের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, কপারের ক্ষেত্রে আমরা মিউ আরটা কত পেয়েছিলাম না, কপারের ক্ষেত্রে কে ইকুয়াল হয়ে যাবে 0.99999904 মাইনাস ওয়ান। তার মানে এটা কি দেখাবে, নেগেটিভ। এটা কি, কপারের ক্ষেত্রে এটা হয়ে যাবে নেগেটিভ। আর কপারের ক্ষেত্রে চৌম্বক প্রবণতা নেগেটিভ হয়ে গেল। আচ্ছা, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি পেয়েছিলাম, কে ইকুয়াল হয়ে যাবে 1 প্লাস 0.0002 মাইনাস 1 সমান সামান্য পজিটিভ, সামান্য পজিটিভ, তাই না? সামান্য পজিটিভ মানে হচ্ছে পয়েন্ট, এটাকে লেখা যায় 0.00002। আর ওটার ক্ষেত্রে কত হবে না, 0.5096 এরকম আসবে। এরকম আসবে 1 2 3 4 5 6, এখানে একটা মাইনাস। তার মানে ডায়াম্যাগনেট বা তিরস্চুম্বক পদার্থের চৌম্বক প্রবণতা হয়ে গেল নেগেটিভ। আর সামান্য পজিটিভ পরাচৌম্বক পদার্থের ক্ষেত্রে, সামান্য পজিটিভ। আর লোহার ক্ষেত্রে আমরা পাবো কে ইকুয়াল টু, লোহার ক্ষেত্রে আমরা পেয়েছিলাম 1000 থেকে 5000। তার মানে এখান থেকে কে সমান কে কত পেয়ে যাবো, যদি 1000 ধরি, 1000 মাইনাস 1, তার মানে হয়ে যাবে 999 অ্যান্ড অ্যাবাভ, 999 এবং অ্যাবাভ, তার উপরে হয়ে যাবে এবং পজিটিভ হবে। 999 এবং অ্যাবাভ হবে, এবং অর্থাৎ কে এর মানটা 0 এর চেয়ে অনেক বড় হবে। কে এর মানটা হচ্ছে অ্যাবাভ, কে ভেরি ভেরি গ্রেটার দেন 0, অর্থাৎ আমাদের এটা হচ্ছে অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রে, অয়স্চুম্বক তিরস্চুম্বকের ক্ষেত্রে নেগেটিভ হবে চৌম্বক প্রবণতা, পরাচৌম্বকের ক্ষেত্রে সামান্য পজিটিভ হবে। আর
অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রে তোমার কে এর মানটা, চৌম্বক প্রবণতার মানটা অনেক বেশি হয়। এই গেল তোমাদের চৌম্বক প্রবণতা এবং চৌম্বক ভেদ্যতা, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার মধ্যে সম্পর্ক। এবার আমরা এই রিলেশনটা সিজিএস পদ্ধতিতে একটা রিলেশন পাওয়া যাবে। সিজিএস পদ্ধতিতে এই রিলেশনটা হয়ে যাবে বি ইকুয়াল টু সিজিএস পদ্ধতিতে বি ইকুয়াল টু এইচ প্লাস 4πm। বি ইকুয়াল টু হয়ে যাবে এইচ প্লাস 4πm। বি হচ্ছে চুম্বক ক্ষেত্র প্রাবল্য, এম হচ্ছে চুম্বকন, বি হচ্ছে চুম্বক ক্ষেত্র। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মিউ এইচ ইকুয়াল টু এইচ প্লাস 4π ইন্টু কে এইচ। তাহলে এখান থেকে আমরা পাবো বি ইকুয়াল টু মিউ এইচ প্লাস এইচ প্লাস এইচ, তখন পেয়ে যাবো আমরা এইচটা কমন কেটে যাবে, তাহলে মিউ ইকুয়াল টু হবে 1 প্লাস 4πk। এই মিউটা হলো ক্ষেত্রে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, কেটা হচ্ছে চৌম্বক প্রবণতা। মিউ ইকুয়াল টু 1 প্লাস 4πk। এই গেল আমাদের চৌম্বক ভেদ্যতা এবং আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা এবং চৌম্বক প্রবণতার মধ্যে সম্পর্ক। এবারে আমরা জানব ম্যাগনেটিক রিটেনটিভিটি অর্থাৎ চৌম্বক ধারণ ক্ষমতা। চৌম্বক ধারণ ক্ষমতা বা ম্যাগনেটিক রিটেনটিভিটি। ম্যাগনেটিক রিটেনটিভিটি কাকে বলে? না, কোনো চৌম্বক পদার্থকে চৌম্বক ক্ষেত্র থেকে সরিয়ে নিলেও যদি দেখা যায় চৌম্বক ক্ষেত্র থেকে সরিয়ে নেওয়ার পর তার মধ্যে কিছু চৌম্বক ধর্ম বর্তমান থেকে গেছে, সেটাকেই বলা হয় তার চৌম্বক ধারণ ক্ষমতা। যে ধর্মের জন্য কোনো চৌম্বক পদার্থকে চৌম্বক ক্ষেত্র থেকে সরিয়ে নিলেও তার চৌম্বক ধর্ম বজায় থেকে যায়, কিছুটা চৌম্বক ধর্ম বজায় থেকে যায় বা কিছুটা চৌম্বকত্ব ধরে রাখতে পারে, সেই ধর্মটার নাম হচ্ছে চৌম্বক ধারণ ক্ষমতা। অর্থাৎ যে ধর্মের জন্য কোনো চৌম্বক পদার্থকে চৌম্বক ক্ষেত্র থেকে সরিয়ে নেওয়ার পরেও তার চৌম্বকত্ব বর্তমান থাকে, কিছুটা চৌম্বক ধর্ম বর্তমান থাকে, সেটাকেই বলা হয় তার চৌম্বক ধারণ ক্ষমতা। এরপরে আসছি আমরা চৌম্বক সহনশীলতা। চৌম্বক সহনশীলতা কি? ম্যাগনেটিক কোয়ারসিভিটি। ম্যাগনেটিক কোয়ারসিভিটি যে ধর্মের জন্য কোনো চৌম্বক পদার্থকে যথেষ্ট পরিমাণে ব্যবহার করা সত্ত্বেও তার মধ্যে চৌম্বক ধর্ম থেকে যায় বা চৌম্বক ধর্ম সে ধরে রাখতে পারে, তাকেই বলা হচ্ছে তার সহনশীলতা। অর্থাৎ একটা চৌম্বককে যথেষ্টভাবে ব্যবহার করার পরেও যদি দেখা যায় সে কিছু পরিমাণ চৌম্বক ধর্ম ধরে রাখতে পেরেছে, সেটাকেই বলা হচ্ছে তার চৌম্বক সহনশীলতা। একটা হলো ধারণ ক্ষমতা, চৌম্বক ক্ষেত্র থেকে সরিয়ে নেওয়ার পরেও তার মধ্যে যদি চৌম্বক ধর্ম বর্তমান থাকে, সেটাকে বলা হচ্ছে চৌম্বক ধারণ ক্ষমতা। আর চৌম্বক সহনশীলতা একটা চৌম্বককে যে ধর্মের জন্য কোনো চৌম্বক পদার্থকে যথেষ্ট ব্যবহার করা সত্ত্বেও তার মধ্যে চৌম্বক ধর্ম বজায় থেকে যায় বা চৌম্বক ধর্ম ধরে রাখতে পারে, সেটাকে বলা হচ্ছে চৌম্বক সহনশীলতা। এবার আমরা দেখব চৌম্বক ধারণ ক্ষমতা এবং চৌম্বক সহনশীলতার ভিত্তিতে কাঁচা লোহা এবং ইস্পাতের মধ্যে পার্থক্য।
চৌম্বক ধর্মের ভিত্তিতে, চুম্বক ধর্মের ভিত্তিতে, চুম্বক ধর্মের ভিত্তিতে কাঁচা লোহা ও ইস্পাতের মধ্যে পার্থক্য। কাঁচা লোহা চুম্বক ধর্মের ভিত্তিতে কাঁচা লোহা এবং ইস্পাতের মধ্যে পার্থক্য। চুম্বক ধর্মের ভিত্তিতে কাঁচা লোহা এবং ইস্পাতের মধ্যে পার্থক্য। এখানে আমি একটা লেখচিত্র, এই দিকটা আমরা লেখচিত্রটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই দিকটা হচ্ছে চুম্বক ক্ষেত্র প্রাবল্য এইচ, আর এই দিকটা হচ্ছে চুম্বকন বা এম, এটাকে বলা হচ্ছে চুম্বকন এম। এই দিকটা ওয়াই অক্ষ বরাবর এম, আর এই দিকটা হচ্ছে চুম্বক ক্ষেত্র প্রাবল্য, চুম্বক প্রাবল্য বা চুম্বক ক্ষেত্র প্রাবল্য। এটা হচ্ছে চুম্বকনটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আর চুম্বক ক্ষেত্র প্রাবল্যটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। এবার আমরা চুম্বক ক্ষেত্র যখন আমরা দেখছি এম সমানুপাতিক এইচ, অর্থাৎ চুম্বক ক্ষেত্র প্রাবল্য যত বাড়ানো হবে চুম্বকন বাড়তে থাকবে। এবার আমরা ইস্পাতের ক্ষেত্রে দেখি, ইস্পাত এবার ধীরে ধীরে চুম্বক ক্ষেত্র বাড়াচ্ছে, তাহলে চুম্বকন বাড়বে। চুম্বক ক্ষেত্র বাড়ালে কি হবে? চুম্বকন বাড়বে। এইভাবে পয়েন্টগুলো এইভাবে পাবো, এইভাবে পাবো। এবার যদি আমরা চুম্বক ক্ষেত্রটাকে কমাতে শুরু করি, চুম্বক ক্ষেত্র প্রবণতা বাড়াচ্ছি, বাড়াতে এরকম হয়েছে, এরকম এসছে। এবার কমাতে শুরু করলে দেখবো এরকম পয়েন্টগুলো এরকম আসছে। অর্থাৎ দেখো চুম্বক ক্ষেত্র, যখন চুম্বক ক্ষেত্রটা শূন্য হয়ে গেল তখন কিন্তু যখন চুম্বক ক্ষেত্র বাড়িয়েছিলাম তারপর কমাতে চুম্বক ক্ষেত্র এখানে সেই মূল বিন্দু যখন শূন্য হয়ে গেল চুম্বক ক্ষেত্র, তখন কিন্তু চুম্বকন থেকে গেল। সেই চুম্বকনটাকে শূন্য করার জন্য আমাদের কি করতে হচ্ছে না, আরো বেশি রিভার্স চুম্বক ক্ষেত্র প্রাবল্য প্রয়োগ করতে হচ্ছে। এইভাবে গ্রাফটা এরকম একটা জিনিস দাঁড়াবে, অর্থাৎ এইরকম একটা গ্রাফ আমরা পাবো। এটাকে যদি পুরো লাইন দিয়ে যোগ করে দিই তাহলে দাঁড়াবে এইরকম। করলে পাবো এরকম একটা লেখচিত্র। হ্যাঁ, তাহলে দেখো এইটা হচ্ছে ও, এটার নাম দিলাম ও, এইটা হচ্ছে এদিকে গেলাম এ, এইটা হচ্ছে সি, এটা হচ্ছে সি নাম দিলাম এই বিন্দুটা, অর্থাৎ এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেটা সি। এটাকে বি নাম দিলাম, আবার এটা একটা নাম দিয়ে দিতে পারি আমরা, দরকার নেই। তাহলে ইস্পাত এটার ক্ষেত্রে হলো, এটা হচ্ছে ইস্পাত। এটা কি? ইস্পাতের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র প্রাবল্য এবং চুম্বকনের যে লেখচিত্রটা এইরকম হলো। আর এইখানে একটা নাম দিলাম, এটা হচ্ছে বি, এটাকে আমরা নাম দিচ্ছি বি। ঠিক আছে, এইবার আমরা দেখতে পাই ইস্পাতের ক্ষেত্রে এই যে চুম্বক ক্ষেত্র শূন্য হয়ে গেছে, তা সত্ত্বেও বিটা চুম্বকন থেকে গেছে, চুম্বক ধর্ম থেকে গেছে। এই ওবিটা কি বলা হয়? ধারণ ক্ষমতা। ইস্পাতের ক্ষেত্রে ওবিটা কি? ধারণ ক্ষমতা। এবং সহনশীলতা কোনটা? না, এই চুম্বকনটাকে দৃঢ় করার জন্য আমাকে নেগেটিভ অর্থাৎ রিভার্স চুম্বক ক্ষেত্র প্রাবল্য প্রয়োগ করতে হলো, ওসি। ইস্পাতের ক্ষেত্রে ইস্পাত
ইস্পাতের ক্ষেত্রে ধারণ ক্ষমতা ওবি হচ্ছে ধারণ ক্ষমতা। ওবিটা কি হলো? ধারণ ক্ষমতা। এবং ইস্পাতের ক্ষেত্রে ওবি হচ্ছে ধারণ ক্ষমতা আর ওসি হচ্ছে সহনশীলতা। সহনশীলতা। ইস্পাতের ক্ষেত্রে কি পেলাম? চৌম্বক ক্ষেত্রে জিরো হয়ে যাওয়া সত্ত্বেও তার চৌম্বকন থেকে যাচ্ছে, অর্থাৎ চৌম্বক ধর্ম প্রকাশ থাকছে। সেই জন্য এটাকে ওবিটাকে বলা হচ্ছে ধারণ ক্ষমতা। এবং এর চুম্বকনটাকে শূন্য করার জন্য আমাদের নেগেটিভ বা রিভার্স চুম্বক ক্ষেত্র প্রবল প্রয়োগ করে ওসিতে গিয়ে চুম্বকনটা শূন্য হলো সি বিন্দুতে, আর ওসিটাকে বলা হচ্ছে সহনশীলতা। এবার কাঁচা লোহার ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা কি দেখবো না, কাঁচা লোহার ক্ষেত্রে গ্রাফটা এইরকম, এইখান থেকে এইরকম উঠবে, এরকম উঠে যাবে গ্রাফটা, উঠে যাওয়ার পর এইরকম হয়ে এইরকম পয়েন্টগুলো এইরকম আসবে। এরকম হয়ে এইরকম, অর্থাৎ এই বিন্দুটার নাম দিয়ে দাও, এই বিন্দুটা এইখান দিয়ে গেলাম আমরা, এই হয়ে গিয়ে এইরকম ভাবে এসে গ্রাফটা এইরকম হয়ে আবার পূর্ণ চক্র যদি আমরা এরকম করি তাহলে এরকম, এটা হচ্ছে ইস্পাত, এটা হচ্ছে কাঁচা লোহা, এটা কি কাঁচা লোহা। কাঁচা লোহার ক্ষেত্রে এটার নাম হলো বি ড্যাশ। তাহলে কাঁচা লোহার ক্ষেত্রে, কাঁচা লোহার ক্ষেত্রে ওবি ড্যাশ হচ্ছে ধারণ ক্ষমতা, ওবি ড্যাশ হচ্ছে ধারণ ক্ষমতা। আর এখানে একটা নাম দাও সি ড্যাশ, এটাকে আমরা সি ড্যাশ নাম দিতে পারি, এটা ছিল সি আগেরটায়, এটা হচ্ছে সি ড্যাশ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কাঁচা লোহার ক্ষেত্রে ধারণ ক্ষমতা বেশি কিন্তু সহনশীলতা কম। ওসি ড্যাশ সহনশীলতা। অর্থাৎ এই গ্রাফটা হচ্ছে আমার এই মোটা, একটু মোটা গ্রাফটা, এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বাড়াতে এইভাবে গ্রাফটা পেয়েছি। তার মানে এখানে ইস্পাতের ক্ষেত্রে ধারণ ক্ষমতা যতটা, কাঁচা লোহার ক্ষেত্রে ধারণ ক্ষমতা অনেক বেশি, কিন্তু ইস্পাতের ক্ষেত্রে সহনশীলতা ওসি, আবার কাঁচা লোহার ক্ষেত্রে ওসি ব্যাস অপেক্ষা বড়। অর্থাৎ ইস্পাতের ক্ষেত্রে ধারণ ক্ষমতা কম কিন্তু সহনশীলতা বেশি, আর কাঁচা লোহার ক্ষেত্রে ধারণ ক্ষমতা বেশি কিন্তু সহনশীলতা কম। ঠিক আছে, এই চৌম্বক ধর্মের ভিত্তিতে আমরা দেখলাম যে ইস্পাতের ক্ষেত্রে ধারণ ক্ষমতা কম কিন্তু সহনশীলতা বেশি, আর কাঁচা লোহার ক্ষেত্রে ধারণ ক্ষমতা বেশি। অর্থাৎ দেখো এখানে যখন চুম্বক ক্ষেত্র রিভার্স করে জিরো করে দিয়েছি তখন কিন্তু তার চুম্বক ধর্ম থেকে গেছে ওবি ড্যাশ, আগেটা ছিল ওবি, এখন থেকে গেছে ওবি ড্যাশ। তাই কাঁচা লোহার ক্ষেত্রে ধারণ ক্ষমতা বেশি কিন্তু তার ওসি ড্যাশটা ছোট ওসিচ্ছে, তার অর্থাৎ সহনশীলতা কম। এবার এই যে জিনিসটা দেখো, একটা আমরা কি দেখছি না, চুম্বক ক্ষেত্র যখন বাড়াচ্ছি, ক্ষেত্র প্রবল বাড়াচ্ছি তখন চুম্বকন বেড়ে যাচ্ছে, কিন্তু চুম্বক ক্ষেত্র প্রবল যখন পিছন দিকে জিরো করছি তখন সঙ্গে সঙ্গে কিন্তু চৌম্বক ক্ষেত্র চুম্বকনটা জিরো হচ্ছে না, চুম্বকনটা কিন্তু তখন থেকে যাচ্ছে। অর্থাৎ এই যে চুম্বকন চুম্বক ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে পশ্চাৎবর্তী হচ্ছে, চুম্বক ক্ষেত্র প্রাবল্য জিরো করছি কিন্তু চুম্বকনটা সরাসরি জিরো হচ্ছে না, অর্থাৎ চুম্বকনটা পিছিয়ে পড়ছে। অর্থাৎ চুম্বকন মাত্রা বা চুম্বকন চুম্বক প্রাবল্যের পশ্চাৎবর্তী হচ্ছে। এটা কি বলা হয়? হিস্টেরিসিস। এটাকে বলা হয় হিস্টেরিসিস। HISTERESIS
SIS এর বাংলা উচ্চারণ তাই হবে হিস্টেরিসিস। হিস্টেরিসিস কাকে বলছি না, চুম্বকন মাত্রা চুম্বক প্রাবল্যের পশ্চাৎবর্তী হয়। চুম্বকন মাত্রা চুম্বক প্রাবল্যের চুম্বকন মাত্রা চুম্বক প্রাবল্যের পশ্চাৎবর্তী হওয়া পশ্চাৎবর্তী হওয়া ধর্ম কি? চুম্বকন মাত্রা চুম্বক প্রাবল্যের পশ্চাৎবর্তী হওয়া ধর্মকে বলা হয় হিস্টেরিসিস। এটা ইংরেজি বাংলা একই উচ্চারণ। অর্থাৎ চুম্বকন মাত্রা বা চুম্বক প্রাবল্যের, দেখছি আমরা চুম্বক ক্ষেত্র বাড়াচ্ছি যখন তখন বাড়ছে, আবার যখন চুম্বক ক্ষেত্র কমিয়ে নিয়ে আসছে চুম্বক ক্ষেত্র প্রাবল্য কমাচ্ছি, চুম্বক ক্ষেত্র প্রাবল্য বাড়ালে বেড়ে যাচ্ছে, চুম্বক ক্ষেত্র প্রাবল্য যখন কমিয়ে নিয়ে আসছে চুম্বক ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়ে যাচ্ছে, কিন্তু চুম্বকন শূন্য হচ্ছে না। অর্থাৎ চুম্বকন মাত্রা চুম্বক প্রাবল্যের পশ্চাৎবর্তী হওয়ার ধর্মকে বলা হয় হিস্টেরিসিস। ঠিক আছে, এই হিস্টেরিসিস ধর্মটা শুধুমাত্র ফেরোম্যাগনেট বা অয়স্কচুম্বক পদার্থের ক্ষেত্রে দেখা যায়, ডায়া বা প্যারাম্যাগনেটের ক্ষেত্রে এই ধর্মটা কিন্তু দেখা যায় না। আজকের এই পর্যন্ত। এর পরের দিন আমরা পরের ক্লাসে পরের বিষয়গুলো নিয়ে আলোচনা